আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শিখন ফল বৃত্তের খুঁটিনাটি। বৃত্তের খুঁটিনাটি নিয়ে কিন্তু আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমরা ১৫২, ৫৩ এবং ৫৪ পেজ নিয়ে কথা বলব। এখানে কিছু ফাঁকা স্থান আছে। সেই ফাঁকা স্থানগুলো আমরা পূর্ণ করব। তার আগে বৃত্তচাপ সম্পর্কে একটু জেনে নিই। বৃত্তচাপ বা আর্ক, ARC আর্ক। মিতা তার খাতার উপরে চুরি রেখে একটি বৃত্ত আঁকে। নরমালি একটা খাতা ছিল, সেই খাতার উপরে একটা চুরি রাখছে। চুরি রেখে মানে বৃত্ত আঁকছে। কিন্তু অ্যা একটা ঘটনা ঘটে গেছে যে তার সাবধানতা ছিল না। অসাবধানতাবশত তার চুরিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ২ টা টুকরা হয়ে গেছে। এই যে চিত্র এরকম হয়ে গেছে। অর্থাৎ এই যে ABC একটা টুকরো হয়ে গেছে আর ADC একটা টুকরো হয়ে গেছে। এই টুকরোগুলোকে একটা ছোট টুকরো আর একটা বড় টুকরো আমরা দেখতে পাচ্ছি। এই ছোট টুকরোকে আমরা বলব উপচাপ। ছোট টুকরোকে আমরা বলব হচ্ছে উপচাপ আর বড় টুকরোকে আমরা বলব হচ্ছে অধিচাপ। এই ২ টা ক্লিয়ার কিনা? তার ছোট টুকরোকে আমরা বলবো সবসময় উপচাপ এবং বড় টুকরোকে আমরা বলবো অধিচাপ। এরপরে বলছে যে ভেবে বলো তো বৃত্তের এই টুকরো দুটিকে কি বলা যায়? এটা আমরা অলরেডি কথা বলেছি যে উপচাপ এবং অধিচাপ বলা হয়। এখন যে বিষয়টা হচ্ছে এই যে এখানে কিন্তু অলরেডি উত্তর দেওয়া আছে যে বৃত্তের এই টুকরোকে আমরা বৃত্তচাপ বলে থাকি। এই টুকরোগুলো হচ্ছে নরমালি বৃত্তচাপ। এরপরে ছোটকে আমরা বলবো উপচাপ এবং বড়কে আমরা বলবো হচ্ছে অধিচাপ। মাইনর আর্ক এবং হচ্ছে মেজর আর্ক। এই হচ্ছে আমাদের মূল বিষয় ছিল এখানে। যদি চুরির টুকরো দুটির দৈর্ঘ্য সমান হতো তবে যেকোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম? ও আচ্ছা। সেই ক্ষেত্রে যদি সমান হতো মানে বিষয়টা কেমন? যে ধরেন এইটা, তাহলে এখান থেকে এটা ধরলাম আমি এক মাঝামাঝি একদম। এই যে মাঝামাঝি হয়ে গেছে। তার মানে এটাকে আমরা বলতে পারবো অর্ধবৃত্ত। অর্ধ অর্ধবৃত্ত। এটা আমরা যদি চুরির টুকরো দুটি দৈর্ঘ্য সমান হতো তবে যে কোনো এক ভাগকে আমরা কি বলতে পারবো? অর্ধবৃত্ত বলতে পারবো। ওকে? আর আমরা যে কোনো এক ভাগকে আমরা অর্ধবৃত্ত বলতে পারবো। এই যে সেমি সার্কেল মানে অর্ধেক আরকি সেমি। ফুল না, হ্যাঁ? সেমি। অর্ধবৃত্ত বলবো। আর আমরা তো জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। তাহলে আ আমরা বৃত্তের পরিধি সম্পর্কে জানলাম যে পুরাটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। আর এই ক্ষেত্রে যদি আ ২ টা ভাগের সমান ভাগে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্ত। এগুলো আপনার রিডিং পড়ার প্রয়োজন আছে। এগুলো একটু রিডিং পড়লে আরো বিস্তারিত আমরা বুঝবো। আর আমরা নরমালি আরো একটা বিষয় জানি যে একটা বৃত্ত এর কেন্দ্র আমরা নির্ধারণ করি ২ টা সমান ভাগে ভাঁজ করে। ১ম এ এক ভাগে ভাঁজ করব, এরপরে আরেকভাবে অপোজিট থেকে ভাঁজ করব এভাবে। ভাঁজ করার পরে যে সেন্টারটা হবে এটাই হচ্ছে আমাদের কেন্দ্র। এরপরে আমরা ১৫২ পেজের মোটামুটি এগুলোই ছিল। আমরা এখন ১৫৩ পেজে যদি দেখি কি বলছে এখানে। ১৫৩ পেজের কয়েকটা বিষয় খুবই ইম্পোর্টেন্ট যে এই যে ছোট চাপ এবং বড় চাপ আমরা কথা বললাম। আমরা ছোট চাপকে আমরা বললাম উপচাপ। আর বড় চাপকে আমরা বললাম অধিচাপ। এখন যদি আমরা এভাবে বলি এই যে প্রতিটি ভাগকে আমরা কি বলতে পারি? প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ বলতে পারি। বৃত্তাংশ বলবো। আমরা চাপের কথা না, আমরা ভিতরের কথা বলতেছি বৃত্তাংশ। মানে ভিতরের যতটুকু এটা হচ্ছে যেমন এই যে হলুদ কালার যে দেওয়া আছে এখানে হলুদ কালারে এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ। আর এই পাশে যেটা সবুজ বলা যায়, সবুজ না এটা হচ্ছে নীল কালার মেবি। তো এটা হচ্ছে আমাদের উপবৃত্তাংশ। এটা কি হচ্ছে? উপবৃত্তাংশ। তার মানে এই এলাকাগুলোকে আমরা বৃত্তাংশ বলবো। আর যখনই একটা অ্যাঙ্গেল তৈরি হবে বা কোণ তৈরি হবে সেই ক্ষেত্রে আমরা অধিবৃত্তকলা এবং উপবৃত্তকলা বলবো। অর্থাৎ ছোটটাকে আমরা বলবো উপবৃত্তকলা এবং বড়টাকে আমরা বলবো হচ্ছে অধিবৃত্তকলা। এই যে এখানে সুন্দর করে লেখা আছে। কিন্তু ক্ষেত্র দুটো কি সমান মনে হয়? না, ক্ষেত্র দুটোর একটি বড় আর একটি ছোট হয়েছে। বড় বৃত্তাংশটিকে আমরা বলবো অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট এবং ছোট বৃত্তাংশটিকে আমরা বলবো হচ্ছে উপবৃত্তাংশ। তোমার পছন্দ মতো ২ রকমের রং দিয়ে ক্ষেত্র দুটি রং করে দাও। অর্থাৎ এই যে ক্ষেত্র দুটো রং করা হলো। অপর বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের চিত্রের মতো OA এবং OB দুটি ব্যাসার্ধ আঁকো। এই যে ২ টা ব্যাসার্ধ আঁকা হয়েছে মানে বৃত্তের কেন্দ্র থেকে। এখন হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধ আঁকতে বলছে। এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট।
এবার ভেবে দেখো তো ওএ ও ওবি ব্যাসার্ধ এবং এবি চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? এবি চাপ দিয়ে যে সীমাবদ্ধ এরিয়াটা আছে, অপোজিট দিকে অধির দিকে হচ্ছে অধিবৃত্তকলা, আর উপর দিকে হচ্ছে যে সাইডে সেই সাইডে হচ্ছে উপবৃত্তকলা। এই যে বৃত্তকলা বিষয়ে আপনারা ক্লিয়ার কিনা এটা একটু আপনি জানাবেন কমেন্টে। যে আমরা যে ব্যাসার্ধ নিলাম সেই ব্যাসার্ধ নেওয়ার পরে যে এখানে লেখা আছে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ আঁকো। এবার ভেবে দেখো তো এই ও এ ও ও বি ব্যাসার্ধ এবং এ বি চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? এই যে একটা ক্ষেত্র বা একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ দিয়ে যে একটা এরিয়া বা এলাকা তৈরি হলো, এটাকে আমরা বলবো বৃত্তকলা। আর এখানে কিন্তু এই বৃত্তাংশের ক্ষেত্রে কিন্তু কোনো এরিয়া বা চাপ বা ব্যাসার্ধ ছিল না। এখানে কিন্তু ব্যাসার্ধ ছাড়াই এই বৃত্তাংশ, ব্যাসার্ধ ছাড়া যদি হয় বৃত্তাংশ, আর যখন ব্যাসার্ধ দিয়ে একটা এরিয়া করে নিব আমরা, তখন হয়ে যাবে বৃত্তকলা। তার বৃত্তকলাও দুইটা, অধি যেদিকে এটা হচ্ছে অধিবৃত্তকলা, আর যেদিকে ছোট এটা হচ্ছে উপবৃত্তকলা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এখানে আহ যদি এবি যে ব্যাস হয় তবে বৃত্তাংশ দুটি কিরূপ হবে? এদের কি নাম দেওয়া যায়? চিত্র এঁকে সিদ্ধান্ত নেও। আচ্ছা, যদি এবিটা ব্যাস হয় তাহলে ব্যাস আমরা জানি যে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় ব্যাসটা। তাহলে যদি এবিটাই এটা ধরলাম আমি 5 সেন্টিমিটার, মানে এটাকে ধরে নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার আছে, মানে একটা আনুমানিক ধরে নিলাম 5 সেন্টিমিটার আছে। তাহলে এটাই যদি ব্যাস হয় তাহলে এই 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার ধরি, তাহলে 6 সেন্টিমিটার যদি হয় তাহলে ব্যাসার্ধটা অর্ধেক না? তাহলে ব্যাসার্ধ হবে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। যদি 6 সেন্টিমিটার ধরি এবিকে বা 5 ধরি যদি, তাহলে 2.5 ব্যাসার্ধ। তাহলে ওই 2.5 ব্যাসার্ধ বা 3 ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো আমি। আচ্ছা, বৃত্তটা একটু, আচ্ছা এটাই ধরেন একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে আমাদের 6 cm। তাহলে এটা হচ্ছে সেন্টার। এখন যদি এবি ব্যাস হয় সেই ক্ষেত্রে বৃত্তাংশ দুটি কিরূপ হবে? বৃত্তাংশ দুটি হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে, অর্থাৎ অপোজিট সাইড এবং অপোজিট সাইডটা কি হবে? সমানভাবে থাকবে, সমানভাবে থাকবে। তার মানে সমানভাবে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অলরেডি আমরা শিখেছি যে এটা হচ্ছে আহ এটা হচ্ছে অর্ধবৃত্তাংশ হয়ে যায়, অর্ধবৃত্তাংশ হয়ে যায়। এই যে এখানে এখানে কিন্তু কোনো ব্যাসার্ধ নিয়ে কিন্তু কোনো কিছু করা হয়েছে না বা একটা এরিয়া বানানো হয়েছে না। যদি ব্যাসার্ধ নিয়ে আমরা এরিয়া বানাইতাম তাহলে বৃত্ত কলা হয়ে যেত। আর শুধু নরমালি জ্যা বা ব্যাস দিয়ে যেটা দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের বৃত্তাংশ। তার মানে আমরা অর্ধবৃত্তাংশ বলবো। তার উত্তর হচ্ছে অর্ধবৃত্তাংশ। উত্তরটা কি? যে যদি এবি জ্যা ব্যাস হয় তার মানে এবি এর মাপ নিয়ে একটা আমরা বৃত্ত আঁকবো আমাদের খাতায়। আঁকানোর পরে তাহলে বৃত্তাংশ দুটি হবে অর্ধবৃত্তাংশ, বৃত্তাংশ দুটি হবে অর্ধবৃত্তাংশ। এরপর একটা বিষয় হচ্ছে আমরা এই যে বৃত্তস্থ কোণ নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। আমরা ম্যাথগুলো যখন সমাধান করব আরো ক্লিয়ার হব। একটা বিষয় বলে রাখি যে এই হচ্ছে আপনার একটা বৃত্ত, এখান থেকে এই হচ্ছে একটা চাপ, ধরেন এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ চাপ। তাহলে এই পি এবং কিউ চাপ এটা আমরা জানি কি উপচাপ, ছোটটাকে আমরা বলবো উপচাপ, আর বড় যেটা এই যে লাল কালার দিয়ে দিই এটা হচ্ছে আপনার অধিচাপ। তার উপচাপ এবং অধিচাপ। আচ্ছা, এই যে এই যে চাপের প্রান্ত বিন্দুগুলো থেকে যদি বৃত্তের পরিধির উপরে কোনো কোণ বা অ্যাঙ্গেল উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো বৃত্ত, সেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। ওকে, আর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, নরমাল। তাহলে এই যে এরপরে আমি এখানেও দিতে পারি, অর্থাৎ আপনার এখানে যে বিষয়টা ফাইনালি ধরতে হবে যে ওই প্রান্ত বিন্দু চাপের প্রান্ত বিন্দু থেকে কোথায় গিয়ে মিলিত হয়েছে। চাপের প্রান্ত বিন্দু থেকে যেখানে গিয়ে মিলিত হবে বৃত্তের পরিধির সাথে বা পরিধির কি ঘেঁষে পরিধির কোনো বিন্দুতে যেখানে গিয়ে মিলিত হবে, যেমন এখানে গিয়ে মিলিত হয়েছে এই যে এখানে আমি যদি ও দিই তার মানে পি ও কিউ, এটা কিন্তু এই যে ওটা কিন্তু একটা কি কোণ হবে? বৃত্তস্থ কোণ হবে। আবার এই যে এটা যদি আমি এম দেই তার মানে পি এম কিউ, এটা কি কোণ হবে? আপনার
বৃত্তস্থ কোণ হবে, আর কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করবে এটা হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ। ওকে, এটা ক্লিয়ার? তার মানে প্রথমত শর্ত হচ্ছে যে যে জায়গায় আপনি আহ, যে জায়গায় আপনি আপনার চাপের প্রান্ত বিন্দু আছে সেই প্রান্ত বিন্দু থেকে পরিধির যে কোনো বিন্দুতে গিয়ে যদি মিলিত হয় দুইটা রেখা দুই পাশ দিয়ে, যেমন এখান থেকে যদি আমি এখানে দিয়ে দিই, আবার এই বিন্দু থেকে চাপের প্রান্ত বিন্দু থেকে এখানে দিয়ে দিলাম, তার মানে এই দুইটাই অর্থাৎ এই পয়েন্ট এই পয়েন্ট এই দুই পয়েন্ট থেকে এই পি কিউ থেকে আমার ওতে গিয়ে মিলিত হলো, তার মানে পি ও কিউ হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ। ওকে, তার মানে শর্ত হচ্ছে কি যে চাপের প্রান্ত বিন্দু থেকে গিয়ে মিলিত হতে হবে, কোথায় মিলিত হতে হবে? পরিধির যে কোনো বিন্দুতে মিলিত হতে হবে, পরিধির যে কোনো বিন্দুতে মিলিত হতে হবে। ওকে, আমরা যদি এই জায়গায় একটু দেখি এখানে কি বলছে যে এগুলো আপনি পড়ে নেবেন, আমি যে কথাগুলো বললাম সেটাই বলছে। আর এখানে একটা বিষয় যে এডিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ, এডিবি চাপ কই দেখেন তো, এ ডি বি, তার মানে এডিবি চাপ এটা। তার মানে এডিবি বলতে কি বোঝাচ্ছে যে এ বিন্দু আর বি বিন্দু চাপের প্রান্ত বিন্দু, ডি এখানে কাউন্ট করার প্রয়োজন নাই। এডিবি চাপ পুরোটা মানে এই যে এটা হচ্ছে চাপ, তার মানে এ বিন্দু এখানে ডি, এটা হচ্ছে আপনার বি, তার মানে এ বি হচ্ছে চাপের প্রান্ত বিন্দু, এই চাপের প্রান্ত বিন্দু থেকে কোথায় গিয়ে মিলিত হয়েছে দেখেন তো, এই সি তে গিয়ে মিলিত হয়েছে। তার মানে এডিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা? এডিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ এ সি বি, তাহলে এডিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। আবার এখানে কি বলছে? এসিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ, তার মানে এসিবি চাপ কোনটা? এটা না, এই যে এটা এসিবি চাপ। তাহলে এই যে এ বিন্দু আর বি বিন্দু থেকে কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই যে ডি তে গিয়ে মিলিত হয়েছে, তার মানে এ ডি বি। মানে এসিবি চাপ হচ্ছে এই পাশ দিয়ে, আমরা যদি এখন এ প্রান্ত এবং বি প্রান্ত থেকে দেখি কোথায় গিয়ে মিলিত হয়েছে, এই চাপের উপরে, হ্যাঁ এই চাপের উপরে, তার মানে এই দিকে, তার মানে এ ডিবি, এডিবি, ক্লিয়ার কিনা? এডিবি, তার মানে এখানে আপনার এসিবি চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এ ডি বি, এই যে এখানে বিস্তারিত এখানে লেখা আছে। আচ্ছা, এরপরে কি বলছে? আমরা যদি এই দিক থেকে কল্পনা করি, এই দিক থেকে কল্পনা করি, এই যে এই দিক থেকে, তাহলে বলেন তো সি বি ডি, সিবিডি, তাহলে এই সিবিডি চাপ, এই সিবিডি চাপ, চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা হবে বলেন? সি বিন্দু এবং ডি বিন্দু থেকে সিবিডি চাপের উপরে কোথায় গিয়ে মিলিত হয়েছে? ডি বিন্দু থেকে এতে গিয়ে মিলিত হয়েছে, আবার সি বিন্দু থেকে এতে গিয়ে মিলিত হয়েছে। আমি কিন্তু নিচের দিকে আসবো না, কারণ আমার এইটা তো চাপ। অনেকে বলবে যে বি বিন্দুতে তো মিলিত হয়েছে, না আমি এটা তো চাপ, চাপ নিয়ে কাজ করতেছি, তার মানে উপরে গিয়ে যেখানে মিলিত হয়েছে, তার মানে সি থেকে এতে গিয়ে মিলিত হয়েছে এবং ডি থেকে এতে গিয়ে মিলিত হয়েছে, তার মানে সি এ ডি। তার মানে আমরা বলতে পারবো সিবিডি, অর্থাৎ এই যে সিবিডি এই চাপের উপরে বৃত্তস্থ কোণ সিএডি, বৃত্তস্থ কোণ হচ্ছে সিএডি। আচ্ছা, অনুরূপভাবে যদি উল্টা পাশ দিয়ে হিসাব করেন, এই পাশ দিয়ে সিএডি চাপ, তার মানে সিএডি চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা? অবশ্যই সি বিন্দু থেকে বিতে গিয়ে মিলিত হয়েছে, আবার ডি থেকে বিতে গিয়ে মিলিত হয়েছে, তার মানে সিবিডি হচ্ছে আপনার বৃত্তস্থ কোণ। তার মানে সিএডির ক্ষেত্রে আমরা পাচ্ছি কোণ সিবিডি হচ্ছে আপনাদের বৃত্তস্থ কোণ। আচ্ছা, কি বলছে? অপর কোণ দুইটি সিএডি কোণকে কি কোণ বলা হয়? এই এডিবি হলো এসিবি চাপের উপরে আরো একটি বৃত্তস্থ কোণ, এডিবি হলো এসিবি চাপের উপরে, এটা তো আমরা আগে আগে আলোচনা করেছি। অপর দুটি কোণ অর্থাৎ কোণ সিএডি ও সিবিডি এর কে কি কোণ বলা হয়? তার মানে আমরা একটার উপরে আরেকটা আমরা যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটা দেখাতে বলেছে। তার মানে আমরা এই যে এই দিকে এই চাপ নিয়ে কাজ করেছি, সেই ক্ষেত্রে বৃত্তস্থ কোণ হয়েছে সি। অনুরূপভাবে এসি বি চাপ নিয়ে কাজ করেছি, বৃত্তস্থ কোণ হয়েছে ডি মানে এডিবি। অনুরূপভাবে এই পাশে কাজ করেছি সিবিডি, তাহলে সিবিডি নিয়ে কাজ করলে আমাদের বৃত্তস্থ কোণ হয়েছে এ, তার মানে সিএডি। আবার এই পাশ দিয়ে যদি সিএডি যদি নিয়ে কাজ করি চাপ নিয়ে, সেই ক্ষেত্রে আমাদের বৃত্তস্থ হচ্ছে সিবিডি। এই চারটা বিষয়, এই দুটোর অ্যান্সার হচ্ছে এরকম। তাহলে আমরা এভাবে লিখবো যে সিএডি কে সিবিডি চাপের উপরে বৃত্তস্থ কোণ বলা হয়। সিএডি কে আমরা একটু ঘুরায় লিখবো, এখানে কথাটা এখানে লিখবো যে কোণ সিএডি কে
সিবিডি চাপের উপরে পরিবৃত্তস্ত কোণ বলা হয়। অনুরূপভাবে সিবিডি, তাহলে সিবিডিটা কি হবে? তাহলে কোণ সিবিডি কে সিএডি চাপের উপরে বৃত্তস্থ কোণ বলা হয়। উল্টা পাল্টা, হ্যাঁ, কোণ সিএডি কে সিএডি কে সিবিডি, হ্যাঁ, সিবিডি চাপের উপরে বৃত্তস্থ কোণ বলা হয়। মেন কথা ঘুরে ফিরে ওই বৃত্তস্থ কোণের কথা এখানে চলে আসছে। একটা চাপের উপরে নিলে বিপরীত যে কোণ হচ্ছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে। এই আমরা এখন পরের পেজে যাই, দেখি কি আছে এখানে। খুবই ইম্পর্টেন্ট পেজ এইটা। এই পেজটা আমাদের অনেকের প্রবলেম হতে পারে। একক কাজ এখানে করতে বলছে, আমরা একক কাজটা একটা বৃত্ত নিয়ে বলছে কয়টি বৃত্ত স্থাপন করা যাবে, কোণ তৈরি করা যাবে, একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায়, তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে মেপে দেখো, প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের আছে। তার মানে একটা বৃত্ত একে বলছে, এরপরে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এগুলো তারপর শূন্যস্থান পূর্ণ করো। আচ্ছা, আমরা শূন্যস্থান মনে করি যে আমরা একটা বৃত্ত আঁকাইছি, এরপর আমরা অ্যান্সার গুলো সমাধান করব। আমরা ডিটেলস এই এখানে হচ্ছে মূল আলোচনা। আমরা এর আগে কিন্তু যেগুলো একটু বেসিক শিখলাম, এখন এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে পারলে এগুলো হচ্ছে আমাদের মূল আলোচনা বা মূল থিম। ক নাম্বার, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। বৃত্তস্থ কোণগুলো সূক্ষ্ম কোণ। অধিচাপের উপরে দণ্ডায়মান কোণগুলো হচ্ছে স্থূল কোণ। বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ দেওয়া আছে। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আমি আগে পূরণ করি, এরপরে এগুলো বুঝাবো। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, আর উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ। এখন আসি এগুলো কিভাবে আমি আইডেন্টিফাই করলাম, রাইট? এটাই তো বোঝাবো। একটু ছোট করি। ওকে, তাহলে প্রথমত আমার কাজ কি? একটা বৃত্ত আঁকানো। আমি এখানে এটাকে ধরি এ, এটাকে ধরি হচ্ছে বি। এই সাইডটা হচ্ছে আমার উপচাপ, আর এই সাইডটা হচ্ছে আপনার অধিচাপ। ওকে, উপচাপের উপর এই যে উপচাপের উপর মানে অধিচাপের ভিতরে এরকম কথাটা। উপচাপের উপর তার মানে এই উপচাপের ভিতরে নয়, উপচাপের উপরে। তার মানে অবশ্যই সেই অ্যাঙ্গেলটা থাকবে অধিচাপের সাথে ঘেঁষে, বা অধিচাপের যে পরিধি আছে বা পরিধির অধিচাপের কোনো একটা বিন্দুতে। তার মানে উপচাপের উপরে। বিষয়টা কেমন? যে এই যে এখান থেকে আমি এই পয়েন্টের একটা নাম দিব, অবশ্যই এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি দিয়ে দিই। এটা হচ্ছে পি দিয়ে দিই। তার মানে এ থেকে পিতে নিয়ে গেলাম, আবার বি থেকে পিতে নিয়ে গেলাম। এখন এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা হচ্ছে উপচাপের উপরে তৈরি হয়েছে, উপচাপের ভিতরে নামা। উপচাপের
ভিতরে যদি হইতো সেটা আলাদা বিষয়। তার মানে উপচাপের উপরে, তার মানে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা হবে, এই পি অ্যাঙ্গেলটা সবসময় সূক্ষ্মকোণ হবে। অনুরূপভাবে আমি যদি উপচাপের উপরে দিয়ে দিই, মানে উপচাপের উপরে মানে কি, অধিচাপের ভিতরে, অধিচাপের ভিতরে, তার মানে এই কোণটা হচ্ছে আবার সূক্ষ্মকোণ। তার মানে একটা বিষয় কি, যে উপচাপের উপরে যদি কথা বলে তাহলে আপনার মাথায় কাজ করতে হবে যে সেই অ্যাঙ্গেলটা অধিচাপের ভিতরে আছে। অধিচাপের ভিতরে সবসময় সেটা কি হবে, সূক্ষ্মকোণ হবে। আর একটা বিষয়, এই উপচাপের উপরে যে বৃত্তস্থ কোণগুলো থাকবে, এই বৃত্তস্থ কোণ একটি থাকুক, দুইটি থাকুক, তিনটি থাকুক, এগুলো পরস্পর সমান হবে। পরস্পর কি হবে স্যার, সমান হবে। তার মানে আমরা অলরেডি এখানে এই যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান সমান হবে, এই কথাটা আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। এরপর আমরা কোন বৃত্তের উপচাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা এই অ্যান্সারটা পেয়ে গেছি। এখন আসেন এই যে এটা অধিচাপ, বলেন তো অধিচাপ, আচ্ছা আমি এটাকে মুছে দিই আর একবার, আমি একটু ধৈর্য ধরে দেখতে হবে আপনাকে। একটু ধৈর্য ধরে দেখতে হবে, এ এবং হচ্ছে বি, এই পয়েন্ট আর এই পয়েন্ট। কি বলছে যে অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, অধিচাপের উপর দণ্ডায়মান, অধিচাপের উপর, তার মানে অধিচাপের ভিতরে কিন্তু নয়, এখন সেই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই উপচাপের ভিতরে। অধিচাপের উপর যখন কথা বলবে, আচ্ছা আমি এটা বোঝানোর সুবিধার্থে আমি আর একটু এটাকে এইদিকে নিয়ে নিচ্ছি, এ এবং বিটাকে আমি এদিকে নিয়ে নিচ্ছি। তার মানে এইটা এ পয়েন্ট, এটা হচ্ছে আপনার বি পয়েন্ট। এখন বলেন তো এটা কি অধিচাপ না? তাহলে অধিচাপের উপরে কি, অধিচাপের ভিতরে হবে না। অধিচাপের উপরে মানে সেই অ্যাঙ্গেলটা কোথায় থাকবে, অবশ্যই উপচাপে সেই অ্যাঙ্গেলটা থাকবে, উপচাপ সেই অ্যাঙ্গেলটা থাকবে। তার মানে এই অ্যাঙ্গেলটা এইরকম থাকবে, এই যে এইটা। তার মানে এইটা হয়ে গেছে বড় অধিচাপের উপরে। তার মানে এক কথায় সে যখন এই কথাগুলো বলবে যে অধিচাপের উপরে, তারপরে হচ্ছে উপচাপের উপরে, তখন মনে করবেন সেই চাপের ভিতরে কোনো অ্যাঙ্গেল নয়, চাপ অ্যাঙ্গেলটা হচ্ছে অন্যটার ভিতরে। যদি উপচাপের উপরে বলে তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে অধিচাপে থাকবে, আর যদি অধিচাপের উপরে বলে সেই অ্যাঙ্গেলটা থাকবে উপচাপে। তখন উপচাপে যে কোণটাই হোক না কেন সেই কোণটা হবে স্থূল কোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়। কেন 90 ডিগ্রি থেকে বড়? কারণ একটা বিষয় খেয়াল করেন, যদি একটা বৃত্ত হয় এবং সেই বৃত্তের যদি অর্ধবৃত্ত হয়, সেই অর্ধবৃত্ত থেকে যদি কোনো অ্যাঙ্গেল হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে যখন আরো উপরে যাবে, এই যে এটা যখন আরো উপরে যাবে, মানে এই যে এখানে তো গেছে, এটা আরো উপরে গেছে না, এটা যদি বৃত্তের ব্যাস হয়, এটা যদি বৃত্তের ব্যাস হয়, সেই ক্ষেত্রে এটা আরো উপরে চলে গেছে, তারপরে এটা আরো বড় হয়ে যাবে, 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে। প্র্যাকটিক্যালি আপনি খাতায় করে দেখবেন। তার মানে আমি এখানে সহজভাবে যেটা বোঝাতে চাইছি, যে যখন বলবে যে উপচাপের উপরে, তখন অ্যাঙ্গেলটা থাকবে বড় এরিয়াতে, এ এবং বি। উপচাপের উপরে অ্যাঙ্গেলটা থাকবে বড় এরিয়া, তার বড় এরিয়াতে থাকলে কোনটা হবে সূক্ষ্মকোণ বা ছোট, 90 ডিগ্রি থেকে ছোট হবে। আর যদি বলে যে অধিচাপের উপরে, অধিচাপের উপরে যদি কোণ হয়, সেই ক্ষেত্রে কোণটা থাকবে হচ্ছে উপচাপের কোনো একটা বিন্দুতে, এবং সেটা হচ্ছে স্থূলকোণ হয়ে যাবে। আচ্ছা, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণটা স্থূলকোণ হবে, আর হচ্ছে অধিচাপে অন্তর্লিখিত কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে। কথা ক্লিয়ার? এটাই কিন্তু এত টাইম বোঝানো হলো, যে যদি উপচাপে কোনো অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলটা সবসময় কি হবে, সেই অ্যাঙ্গেলটা উপচাপে হলে সবসময় স্থূলকোণ হবে। অর্থাৎ উপচাপে অন্তর্লিখিত কোণ, উপচাপের ভিতরে যদি কোনো কোণ হয় সেটা হচ্ছে সবসময় স্থূলকোণ হবে। আর অধিচাপে যদি কোনো কোণ হয় সেই ক্ষেত্রে সেই কোণটা হবে সূক্ষ্ম কোণ, সেই কোণটা হবে সূক্ষ্ম কোণ। আর প্রশ্ন কিন্তু এখানে দুইটা, একটা বলছে উপচাপের উপর, তাহলে উপচাপের উপর বা উপচাপে অন্তর্লিখিত, প্রশ্ন কিন্তু আলাদা। উপচাপের উপর মানে এটা কোথায়, সেখানে কোণ নাই, সে কোণটা চলে গেছে কোথায়, অধিচাপে চলে গেছে। হ্যাঁ, আর যদি বলো অধিচাপের উপর, সেই কোণটা অধিচাপে নাই, সেই কোণটা চলে গেছে উপচাপে। তার মানে এখান থেকে বুঝলাম যদি উপর কথাটা বলে তাহলে উল্টো হবে। আর আমাদের মাইন্ড সেট আপ থাকবে যে অধিচাপে সবসময়
সূক্ষ্মকোণ হয়। অধিচাপের ভিতরে যে কোণগুলো হবে সেই কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ হবে, আর উপচাপে যে কোণগুলো হবে সেই কোণগুলো হচ্ছে স্থূলকোণ হবে। উপচাপে যে কোণগুলো হবে সেগুলো হচ্ছে স্থূলকোণ হবে। ওকে, বৃত্তের একই চাপে এটা তো আমরা পড়া শেষ, আমাদের পড়া শেষ। আমরা এখন নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য বক্সে লিখতে বলছে। প্রথম বলছে উপবৃত্তচাপ এবং উপবৃত্তাংশ। উপবৃত্তচাপ এবং হচ্ছে উপবৃত্তাংশ, এই কথাটা এখানে বলেছে। তার মানে আমরা উপবৃত্তচাপ বলতে কি বুঝি একটু আগে আমরা শিখেছি যে উপবৃত্তচাপ হচ্ছে উপবৃত্তচাপ। উপবৃত্তচাপের আমরা সংজ্ঞাটা যে অর্ধ পরিধির চেয়ে কম। উপবৃত্তচাপ হলো বৃত্তের অর্ধ পরিধির চেয়ে কম। আমি একটু লিখি, বৃত্তের অর্ধ পরিধির চেয়ে অর্ধ পরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট, কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ। এটা হচ্ছে উপবৃত্তচাপ। তাহলে উপবৃত্তচাপটা কি? যে বৃত্তের অর্ধ পরিধির চেয়ে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ। কম পরিধি বিশিষ্ট মানে উপবৃত্তচাপ, মানে ছোটটা না, মানে কি ছোটটা না। তাহলে বৃত্তের অর্ধ পরিধির চেয়েও সেটা কি হয়ে যাবে? কম হবে। কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ। আর উপবৃত্তাংশ কথাটা দ্বারা কি বোঝাবে? যে উপবৃত্তাংশ হলো উপবৃত্তাংশ উপবৃত্তাংশটা হচ্ছে ওই দুই প্রান্ত বিন্দু, অর্থাৎ উপচাপের প্রান্তদ্বয়। একটু লিখতে হবে, উপচাপের প্রান্তদ্বয়। উপচাপের প্রান্তদ্বয় যোগ করে, উপচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ। তার মানে উপচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ। প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ। তার মানে কি? এই যে একটা বৃত্ত, এই হচ্ছে এই যে এই পুরো অংশটা, আমি যদি একটু লাল কালার দিয়ে দেখাই এখানে, এই পুরো অংশটা, এই দুটা যোগ করে, প্রথমত ছিল কি এ পয়েন্ট আর বি পয়েন্ট ছিল, তাহলে এখন এই প্রান্ত আর এই প্রান্তটা যোগ করতে হবে। যোগ করে নিচে যেটুকু হচ্ছে এটা হচ্ছে আপনার বৃত্তাংশ, মানে বৃত্তের অংশ। তার মানে উপচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ, যা অর্ধবৃত্তের চেয়ে ছোট। যা অর্ধবৃত্তের চেয়ে ছোট। যা অর্ধবৃত্তের চেয়ে ছোট। এ হচ্ছে উপবৃত্তচাপ আর হচ্ছে উপবৃত্তাংশ। ক্লিয়ার? এখন আসছে আমার অধিবৃত্তচাপ এবং একই কথাই। তাহলে আমরা আমি আমি যদি দেখি যে অধিবৃত্তচাপ বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড়, কথাটা এভাবে লিখবো যে বৃত্তের অর্ধ পরিধির চেয়ে কি বড় পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ। তাহলে এটা হচ্ছে অধিবৃত্তচাপ, বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট, আর উপটা হচ্ছে ছোট আর অধিটা হচ্ছে বড়। তাহলে বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ, জাস্ট এইটুকু। আর এটা কি হবে? তাহলে অধিচাপের প্রান্তদ্বয়, অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ, যা অর্ধবৃত্তের চেয়ে বড়। তাহলে অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে, অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে, অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যা সহ বৃত্তের অংশ, যা অর্ধবৃত্তের চেয়ে কি বড় হবে। যা অর্ধবৃত্তের মানে এই যেটাই, এই যে দেখেন এটাকে যদি আমরা দেখি, এটা এ এবং হচ্ছে আপনার বি, তাহলে এটা এই পাশটা, এই পাশটা এটা কি অধি না? তার মানে এই দুই প্রান্ত যোগ করে যদি আমরা অপোজিট সাইডে যেটা এই জ্যা সহ যদি অপোজিট সাইডে যেটা নিব, এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তাংশ। এই কালো সাইডটা হচ্ছে আমাদের অধিবৃত্তাংশ, আর এই লাল সাইডটা হচ্ছে আমাদের কি উপবৃত্তাংশ। তার মানে কথাটা কি এভাবে লিখবো যে বৃত্তের অর্ধ পরিধির চেয়ে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ এক, এটা হচ্ছে অধিবৃত্তচাপ।
আর অধিবৃত্তাংশ হবে যে অধিচাপের প্রান্তদ্বয় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের চেয়ে বড়। ওকে, এখন আসো বৃত্তাংশ এবং বৃত্তকলা। তাহলে বৃত্তাংশ এবং বৃত্তকলা বিষয়টা কি আমরা অলরেডি জেনেছি একটু আগে। তাহলে বৃত্তাংশ হচ্ছে যে কোন বৃত্তের, একটু লিখি আমি, কোন বৃত্তের, আপনাকে এগুলো নোট করে নিতে হবে, আর নিজে যখন নোট করবেন তখন আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন। শুধু আমি এখানে হুবহু তথ্যগুলো লিখে দিলাম, আপনি আমার কথা শুনলেন না, দেখে দেখে আপনার খাতায় লিখে ফেললেন, এটা আপনার ক্ষতি। আর আপনি যদি নিজে যদি নোট করেন, অন্তত একবার পড়া হবে, এবং আমার কথাগুলো শুনছেন, এবং সেই ক্ষেত্রে যদি আবার লিখে ফেলেন খাতায়, আরো পড়াটা আরো স্ট্যান্ডার্ড হবে এবং ভালো হবে। তাহলে কোনো বৃত্তের কোনো চাপের প্রান্তদ্বয় সরল রেখায় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ এটাই হচ্ছে আপনার বৃত্তাংশ। এটা আমরা বৃত্তাংশের বিষয়টা শিখলাম, অলরেডি আমরা শিখেছি, এগুলো আমাদের বই লেখা আছে। তাহলে কোনো বৃত্তের কোনো চাপের, এখানে কোনো দুইবার হয়ে গেছে, কোনো চাপের প্রান্তদ্বয় সরল রেখায় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ। এই যে, তার মানে এটা একটা বৃত্তাংশ, এই পাশে একটা বৃত্তাংশ, এটা হচ্ছে অধিবৃত্তাংশ, এটা হচ্ছে উপবৃত্তাংশ। ওকে, এরপরে বলছে বৃত্তকলা। আর বৃত্তকলার সংজ্ঞাটা কেমন হবে? বৃত্তকলা হচ্ছে আপনার, আমি যদি বলি বৃত্তকলা, তাহলে বৃত্তকলা হচ্ছে যে বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির সাথে বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল বিষয়টা ক্লিয়ার না, তাই না? আমি বুঝে দিচ্ছি। এই যে একটা বৃত্ত, এই হচ্ছে আপনার একটা প্রান্ত, বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয়, বৃত্তের যে কোনো, যেমন এ আর হচ্ছে বি, প্রান্তদ্বয় বৃত্তটির সাথে সংযুক্ত করে, তার মানে বৃত্তটির সাথে সংযুক্ত করে, বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির সাথে সংযুক্ত করে, তার মানে বৃত্তটির সাথে আমরা যদি সংযুক্ত করি, এই যে বৃত্তটির সাথে আমি সংযুক্ত করলাম, করার পরে এটা হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির কেন্দ্রের সাথে হবে, এখানে কেন্দ্রের সাথে। তাহলে আমি যদি একটু ফ্রেশ করে এটা বোঝাই, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে এ আর এই হচ্ছে বি, কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এইটা ধরেন, এই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের সেই প্রশ্নের অ্যান্সার। কি বলছে? যে বৃত্তকলা। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বৃত্তকলা। আর এটা অবশ্যই কি বৃত্তকলা হবে? যদি ছোট এই জায়গায় হয় তার মানে উপ, আর বড় যদি আমি দেখি যে এই যে কালো দিয়ে যেটা দেওয়া আছে, এই পাশটা হচ্ছে অধিবৃত্তকলা, এটা হচ্ছে অধিবৃত্তকলা, আর এটা হচ্ছে উপবৃত্তকলা। তাহলে সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? যে বৃত্তের যে কোনো চাপের প্রান্তদ্বয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তকলা।
আর হচ্ছে বৃত্তাংশ কোনো বৃত্তের কোনো চাপের প্রান্তদ্বয় সরল রেখায় যোগ করে প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ, প্রাপ্ত জ্যাসহ বৃত্তের অংশ। এই হচ্ছে মূলত আমাদের পেজ নাম্বার 154। আমরা পরের টিউটোরিয়ালে কেন্দ্রস্থ কোণ নিয়ে কথা বলবো। কেন্দ্রস্থ কোণ নিয়ে কথা বলবো 154 পেজ, এবং আমরা এগুলো সমাধান করব। 155 পেজের এই ছকটা আমরা সমাধান করব। আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রয়োজনীয় ভিডিওটিতে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।